সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় নদীগুলো পানি শূন্য, হুমকির মুখে পরিবেশ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে প্রকৌশলী এনামুল হক, পানি সম্পদ বিশেষজ্ঞ, মাঝখানে আছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, এবং ওই প্রান্তে আছেন গওহর নঈম ওয়ারা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা ছাড়াও আমাদের সাথে রংপুর থেকে যোগ দিয়েছেন ডক্টর তুহিন ওয়াদুদ, সিলেটের রিভারাইন পিপল। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। ফাগুন হাওয়ায় মাতোয়ারা নগরবাসী, তৈরি ঋতুরাজ বসন্ত বরণে, রঙিন ফুলে সেজে উঠবে উৎসব, পোশাকেও থাকছে বাসন্তী ছোঁয়া। ছুটির দিন জুড়ে বইমেলায় পাঠক, লেখক, প্রকাশকের আনন্দ সমাবেশ, পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলকে ঘিরে চলছে দু দলের জোর প্রস্তুতি। ত্যাগী ও দক্ষদের মূল্যায়ন হবে, প্রত্যাশা নেতাদের। দলীয় মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে করাই ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা বিএনপির। এবং রাজধানীর শান্তিবাগ থেকে পাচার চক্রে বিক্রি করা 3 দিনের শিশু উদ্ধার, আটক 4। নার্স পরিচয়ে মায়ের কাছ থেকে দত্তক নেওয়া হয় শিশুটিকে। ভাই, দেশের যখনই শীত আসতে থাকে, শীত শেষ হওয়ার পরেই ঠিক গ্রীষ্মের আগে আগে যতগুলা আন্তর্জাতিক নদীর যে পানিগুলো আমাদের দেশে দিয়ে নিচের দিকে নেমে যায়, পানি কমতে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ হতে থাকে, বালুচর বেড়ে যায়, জমির সেচ ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়ে। প্রতিবার এরকম হয়, জয়েন্ট রিভার কমিশন আছে, আমাদের মিটিং হয়, সব কিছু হয়, কিন্তু সমস্যার সমাধান, যেহেতু আমরা বাটির দেশের লোক, আমাদের সমস্যার সমাধান খুব শিগগির হচ্ছেও না। আমরা যে অবস্থায় আছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, আপনি আন্তর্জাতিক নদীর কথা বলেছেন, কিছু কিছু নদী চীন থেকেও এসছে, নইলে অধিকাংশ নদী ভারত থেকে এসছে। ভারতের সঙ্গে আমাদের যৌথ নদী কমিশন আছে, ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন। 54টি নদী স্বীকৃত, উভয়ের একেবারে যৌথ নদী। তার মধ্যে গঙ্গা নদী নিয়ে আমাদের একটা চুক্তি আছে, তিস্তা নিয়ে চুক্তি হবে হবে হয় না, হবে হবে হয় না, অনেকদিন ধরে ঝুলছে। 4-5 বছর ধরে একদম। আরো 6টা নদী আছে, তাদের নিয়েও কথা হচ্ছে, ফেনী নিয়ে কথা হচ্ছে, ফেনী নদী নিয়ে কথা, মুহুরী ফেনী আর কি, ওইটা নিয়ে কথা হচ্ছে। এখন কেমন যেন একটা দুর্বলতা আমাদের, আমরা আমাদের পক্ষ যারা কাজ করে, পুরো জিনিসটা কি নিস্তেজ হয়ে যাচ্ছে? না, নিস্তেজ হচ্ছে না। আপনি একটা জিনিস বলতে পারেন যে হ্যাঁ নিস্তেজ, আগামী 2-1 মাসের মধ্যে আমরা নদীগুলোকে আরো নিস্তেজ দেখতে পাবো, কারণ কেবল তো শুরু। গ্রীষ্মকাল আসলো, এখন তো বসন্ত আসছে, বসন্তের পরে আবার গ্রীষ্ম আসবে, একেবারে জুন মাসের 10-15 তারিখ পর্যন্ত, মানে এপ্রিলের পরে আমরা মনে হয় কোনো কিছু দেখিত না। এগুলো হয় কি, কিছু কিছু দেখতে পাই, কারণ আমরা তো ভাটির দেশ, বালির তলা দিয়ে কিছু পানি চলে আসে, না হলে ওই মাটির তলায় যে ভূগর্ভস্থ পানির স্তর আছে সেটা আমাদেরকে বাঁচিয়ে রাখছে বলা যেতে পারে। সেটা নাহলে ভূগর্ভস্থ ওই পানিটাই তো থাকতো না তাহলে। হ্যাঁ, না, আমরা ভাটিতে তো আসতেই হবে, ওটা উপর দিয়ে না আসে, কিছুটা তলা দিয়ে যা আসে তাই দিয়ে আমরা বেঁচে আছি, নাহলে তো আমরা শেষই হয়ে যেতাম, মরুভূমি, সত্যি মরুভূমি হয়ে যেত। এখন উপর দিয়ে পানিটা সেটা দেখা যায়, সেটাকেই ভারত আটকে রাখে। এমন একটা চুক্তি হয়েছে ভারতের সঙ্গে, গঙ্গা পানি চুক্তি। সেখানে যদি পানি কমে যায় তাহলে আমাদেরকে বসতে হবে, আমরা একেবারে দাবি করতে পারবো যে আমাদের কমছে কেন, সেরকম একটা পরিস্থিতি নাই। সেজন্য আমরা একটা সবসময় একটা সংকটের মধ্যে থাকি গঙ্গা পানি চুক্তি নিয়ে। তবু চুক্তির মাধ্যমে কিছু পানি আসছে, দুই দলের চুক্তি তো আছে, এবং পানি আসছে যে একেবারে, কারণ একটা সময় যখন চুক্তি ছিল না তখন ভয়াবহ অবস্থা ছিল, 10,000 কিউসেকে নেমে এসেছিল। এখন তো তাও 20,000-এর উপরে পানিটা থাকে, আমরা পাবো 27,000 কিউসেক, ন্যূনতম 30,000 কিউসেকও পেতে পারি, না হয় একটু কমলো, তখনই আমরা তৎপরতার সঙ্গে কথাবার্তা বলি। তবুও একটু দুর্বলতা, আমাদের একটা ভাব যেন দুর্বলতা সৃষ্টি করেছে তিস্তা নিয়ে। আসলে গঙ্গা নিয়ে আমরা এত দুর্বল থাকতাম না। তিস্তার যে পানির যে ব্যবহারের যে চুক্তিটা হওয়া উচিত ছিল, যেটা অনেক দিন ধরে হচ্ছে না, বরং
পানিটা সরিয়ে নিচ্ছে। খালি সরিয়ে একদিক থেকে নিচ্ছে, চারিদিক থেকে নিয়ে নিচ্ছে। না চারিদিক না, ওখানে হলো গজলডোবা ব্যারেজ। গজলডোবা গজলডোবা ব্যারেজ থেকে ওটা সরিয়ে নিয়ে যায়। যেদিন ব্যারেজ খুলে দেয় যখন কখনো, তখন দেখবেন হুড়মুড় করে পানি চলে আসছে। তিস্তাতে হঠাৎ করে দেখবেন যে অনেক পানি চলে আসছে। এবং ব্যাপারটা কি, পানিটা ছিল দিন আগে কিন্তু, হ্যাঁ, তার মানে পানিটা ছিল, তার মানে পানিটা ছিল, পানিটা ছিল। ওই পানিটা ওইদিকে না যেতে দিয়ে এদিক দিয়ে যেতে দিয়েছে। কি কারণে দিয়েছে? হয়তো দেখা যাবে ব্যারেজ মেইনটেনেন্স করার জন্য দিচ্ছে। তাদের আমাদের দেওয়ার কথা না, দিতে চায় না, কিন্তু যদি বন্ধ রাখে তাহলে ব্যারেজের তলায় বালি জমে যাবে। যদি ব্যারেজের গেটগুলো আছে তলায় বালি জমে যাবে, এমন বালি জমবে যে তুলতেই পারবে না, এমন একটা পরিস্থিতি হতে পারে। তখন বন্যা আসলে এবারে ওদেরকেই ভাসিয়ে দিবে। অতএব সময় সময় তুলতে হবে, তুলে পানিটাকে যেতে দিতে হবে, রাস্তাটা ক্লিয়ার রাখে। এটা হতে পারে। আমরা তো লাফালাফি করলাম যে বাহ, যৌবন ফিরে আসছে, পানি আবার এসছে, একটা বড় মানে বিব্রতকর পরিস্থিতি, বুঝছেন? আমরা আছি, আমরা প্রতিবেশী দেশ, বন্ধু প্রতিম দেশ, চুক্তি আমরা চাই যে সুপ্রতিবেশী সুলভ একটা পরিস্থিতি, মিলেমিশে আমাদের পানি ব্যবহার। এখন তো আর পানি বন্টন বলে কোনো কিছু নাই। এখন যে আন্তর্জাতিক যে পানি নদীর যে ব্যবহার, পানির ব্যবহার নিয়ে যে আন্তর্জাতিক কনভেনশনটা হয়েছে, সেখানে পানি বন্টন বলে কিছু নেই, পানি উইথড্রল বলে কিছু নেই, পানি ডাইভার্সন বলে কিছু নেই, বলছে পানি ব্যবহার। দুই দেশের মধ্যে মানে ন্যায্যতার সাথে পানি ব্যবহার। সেখানে একটা চুক্তি হলে পারে আবার চুক্তিটা মানবে, আন্তর্জাতিকভাবে চুক্তি হলে মানবে। তাহলে পারে এই চুক্তি যদি বন্টন হয়, দুই দেশ যদি বন্টন করে না, সেটাও মানা হবে। তাহলে স্যার, এই যে পুরো বিষয়টাতে ভারত এবং বাংলাদেশের উপরে আমি যদি বলি, চীনের সাথে তো আমাদের ইয়া নাই, যদিও ব্রহ্মপুত্র ইয়াটা আছে, কিন্তু সেক্ষেত্রে মানে আমাদের সমস্যাটা কোন জায়গায়? মানে এই জায়গাতে মনে করেন যেমন তিস্তারটা হয়নি, ঠিক আছে, কিন্তু গঙ্গার যে বিষয়টা আছে, যেমন আমি বলি একটা রিপোর্ট আছে, তাতে বলা হচ্ছে ফারাক্কা থেকে 293 কিলোমিটার ভাটিতে হচ্ছে কলকাতা। কলকাতা আমাদের চারিদিকে যে পানিগুলো থই করছে, রাজশাহী মাত্র 18 কিলোমিটার দূরে, এখানে পানি খুঁজে পাওয়া যাচ্ছে পদ্মায়। 293 কিলোমিটার দূরে কলকাতায় পানি থই করছে, অথচ 118 কিলোমিটার দূরে রাজশাহীতে, হ্যাঁ, পদ্মার চয় উঁচু হতে হতে রাজশাহী শহরের উঁচুতে চলে গেছে। মানে আমরা কূটনীতিক ক্ষেত্রে আমরা কতটুকু আসলে দক্ষতার পরিচয় দিচ্ছি, বা আমরা কতটুকু আসলে মনে করছি যে না আমরা অর্জন করতে পারছি। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন সেইটা সূত্র ধরেই বলছি। আসলে জঙ্গিপুরে ফিডার ক্যানেল দিয়ে তো পানি নিয়ে যাওয়া হয় কলকাতা বন্দরে, আজ ওখানে আপনি পানি পাবেন, কারণ সেটা ফারাক্কার উপর থেকে নেওয়া হয়, এবং এটা নেয়ার জন্যই কিন্তু ফারাক্কা ব্যারেজটা তৈরি করা হয়েছিল প্রথমে। আর আমরা যেটা, আপনি যেটা বলেন রাজশাহী, ওটা হচ্ছে আমাদের পদ্মা নদীর বা গঙ্গা নদীর উপরে প্রধান যে ধারাটা, তার মধ্যে আমরা আছি। তো কাজেই সেই জায়গায় যেহেতু পানি আপনার ফারাক্কা ব্যারেজের উপরে উড্র করা হয়, সেই জন্য পানি অ্যাভেলেবল হয়। এবং যেহেতু ফারাক্কাতে পানি কম আসে, বা কম যখনই আসে, সেটুকুর ধারা আমরা পাই। এখন এখানে যেটা বিষয়, আমি আগে উপর থেকে উড্র করে নিয়েছি, কাজে ওইটার সাথে তো হয়নি। আপনি দেখবেন ফারাক্কাতে কথা হয়নি, পানি আসছে। সেটাই ধরেন আমাদের এটা, আমরা যেটা এনাম ভাই বলছিলেন যে আমরা লোয়ার রাইপেরিয়ান, একটা আমাদের দাবির দিক থেকে আমরা সমদাবি করতে পারি, সেটা নিশ্চয়ই পারি ন্যায্যতার সাথে। কিন্তু কৌশলগত বা আমাদের অবস্থানগত কারণে একটা জায়গায় দুর্বলতা আমাদের আছে। যেমন ধরুন এই যে 96 সালের যে ভারত বাংলাদেশ গঙ্গার পানি বন্টনের যে চুক্তিটা আমরা করেছি, এটা কিন্তু হিসাবটা করা হয়েছে ফারাক্কা ব্যারেজে পানি যেটুকু পাওয়া যাবে সেইটুকুকে ব্যবহার করা হবে দুই দেশের মধ্যে। এটা বিভিন্ন সময়তে বিভিন্ন ক্যালকুলেশন করা আছে। এখন প্রশ্ন হলো যে ওই ফারাক্কা পর্যন্ত যেটুকু এসছে সেটুকুর হিসাব আমরা করতে পারছি, তার আগের গুলোর হিসাব সেটা কিন্তু আমাদের হিসাবের মধ্যে নাই। কাজে এখানে আপনি যেটা এখন এটা বাস্তবতা, এবং এর ভিত্তিতেই আপনাকে আমরা দুই দেশ বাংলাদেশ এবং ভারত আমরা স্বীকার করেছি, এবং এই ভিত্তিতে চুক্তিটা করেছি। এখন আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চুক্তিতে যেটা বলা আছে সেটুকু পানি যদি পাই, তাহলে আমি মনে করব যে আমার যে দাবি, সে দাবিটা পূরণ হলো। মজার ব্যাপার হচ্ছে যে এইটুকু পানি যখন পাচ্ছি না, এবং সেই জন্যই তো সমস্যা। আজকে আলোচনা যেটা করছেন আপনি, বা তার সূত্র যেখান থেকে এসছে, আজকেই ঢাকাতে জয়েন্ট কমিটি বলে একটা, অর্থাৎ 96 সালের চুক্তিতে 4 নম্বর ধারায় বলা আছে যে দুই দেশ মিলে একটা জয়েন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি বেসিক্যালি,
এই টেকনিক্যাল কমিটির কাজ হলো যখনই কোনো পরিস্থিতি তৈরি হয়, পানির ফ্লো কমে যায় বা অন্য কোনো অসুবিধা হলে তারা বসে, তারা আলোচনা করে। ঢাকা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এসছে। তো এখন এটা আজকে আমরা দেখছি যে পানি কম আসছে। এখন এটা নিয়ে আগেও হয়নি যে তা না, তবে সাধারণভাবে আমরা যেটুকু দেখেছি যে এই 96 সালের গঙ্গা চুক্তি মোটামুটিভাবে বা দুই দেশের চাহিদা অনুযায়ী পারফর্ম করে যাচ্ছিল, কিন্তু ইদানিংকালে এটা লক্ষ্য করা গেছে। আর এর সাথে যেটা আপনি শুরু করলেন, যেটা যোগ হওয়ার কারণে আমাদের উৎকণ্ঠার কারণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে গঙ্গা নদীর পানি যেমন ফল করেছে ফ্লোটা, তিস্তার পাশের নদীর তার পানিটাও ফল করেছে। ফলে উত্তরবঙ্গের যে আমাদের চাষাবাদ, জীবনযাত্রা, এটা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং সেই জন্যই কিন্তু আমরা এখন আজকে এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। কারণ এই তিস্তা চুক্তি নিয়ে তো আমরা অন্তত পক্ষে চুক্তিটা তৈরি হয়ে আছে এমন অবস্থা থেকে 5 বছর ধরে অপেক্ষা করছি। গত 1-1.5 বছর ধরে বাংলাদেশের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবার সময় বলা হয়েছিল, তারা তখন এই তিস্তা নিয়ে আলোচনা করতে রাজি হননি। এরপরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দিল্লি সফরে গেছেন, তিনি এটা তুলেছেন ওদের কাছে যে এটা নিয়ে আমরা কথা বলি, এটা চুক্তিটা সই হোক। গত 1 তারিখে আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় ভারত বাংলাদেশ সচিব পর্যায়ের আলোচনা এটা তুলেছেন। আমাদের দিক থেকে আমরা চেষ্টা হচ্ছে, কিন্তু ভারতের দিক থেকে এই বিষয়টা নিয়ে আমার মনে হচ্ছে যে তারা আলোচনার আগ্রহটা তাদের এখনো যথেষ্ট পরিমাণে হয়নি। এবং ফলে আমাদের জন্য আমরা যে জায়গাটা আছি, যে কূটনীতি এনগেজড হওয়া বা কূটনীতির সফলতার জন্য দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি ভারতকে যে ওদিকে নিষ্ক্রিয়, এবং ভারতের দিক থেকে কিন্তু রেসপন্সটা আসছে না। এবং সেটা ভারতের নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত জুন মাসে যখন ঢাকায় এসেছিলেন, তখন থেকে কিন্তু আমরা এক ধরনের নিস্পৃহতা লক্ষ্য করছি। কাজে এখন যদি এটা থেকে বেরিয়ে না আসি, তাহলে এই যে তিস্তাতে আমরা যে পানির প্রবাহটা দেখছি কমে গেছে, গঙ্গায় পানি প্রবাহ কমে গেছে, এর একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আমাদের উত্তরবঙ্গের উপর আসবে। এবং প্রকৃতিগতভাবে কিন্তু বাংলাদেশের ওই উত্তরাঞ্চলটা আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা। আপনি বলেন। আমরা যতটা সোজা, আমাদের এখানে একটা পক্ষ, ভারতে কিন্তু আসলে একটা পক্ষ না। ভারতে এই যে গঙ্গা যতগুলো রাজ্য দিয়ে আসছে, প্রত্যেক রাজ্য এই গঙ্গাকে ব্যবহার করছে, গঙ্গার পানি উদ্যোগ করছে। এবং একটা রাজ্য আরেকটা রাজ্যের কাছে কতটুকু পানি সে উদ্যোগ করলো এটা নিয়ে কোনো কথা বলে না। প্রথম যখন আমাদের চুক্তি হয়, তখন জ্যোতি বসু এই বিষয়টাই উত্থাপন করেছিল যে তোমরা কত পানি তুলে নিচ্ছ সেটা তো আমার জানা দরকার, আমার এখানে কত পানি আসার কথা সেটা তো আমার জানা দরকার, অতটুকু আসলো কি না সেটা যাই হোক পরে অন্য রাজনৈতিকভাবে এটাকে উনি করে মত দিয়েছিলেন, চুক্তি হয়েছিল। কিন্তু ওইটা কিন্তু একটা বড় বিষয় তাদের ওখানে। এবং আর আমাদের এখানে যেটা বিষয়, ঠিক আছে আন্তর্জাতিক যে সমস্ত চুক্তি আছে, নদী পানি আছে, নদীর পানি আসতে দিচ্ছে না, একটা চুক্তি হবে, নদীর পানি আসবে, কিন্তু ধরে নেন নদীর পানি ঠিক মতনই আসছে, তারপরে কি আমরা আমাদের নিজেদের নদীগুলোকে, আমাদের ভিতরে যে নদীগুলো আছে সেগুলোকে আমরা ম্যানেজমেন্ট ঠিক মতন করছি? আমাদের যখন গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট হলো, এনাম ভাই ভালো বলতে পারবেন, তখন কি কোনো দেওয়া হয়েছিল আমরা কত পানি উইথড্র করবো? তখন চাষের জমি বাড়াও বাড়াও বাড়াও, এমনও হয়েছে অবস্থা জিকে প্রজেক্ট থেকে পুরো পানি উঠে ক্যানেলগুলোতে দেওয়া হয়েছে। এইভাবে আমরা নদীকে মেরে ফেলছি। যখন আমরা চুক্তি করছি তখন ভারত কতটুকু নেবে আর বাংলাদেশ কতটুকু নেবে, কিন্তু নদীও তো একটা পক্ষ। আন্তর্জাতিকভাবে এখন নদীকে একটা পক্ষ হিসাবে স্বীকার করা হচ্ছে। নদীকে সাগরে পৌঁছানো নদীর একটা অধিকার, সেটার জন্য কিছু জল নদীতে রাখতে হবে, সেটা কিন্তু কোথাও বলা হয় নাই। ফারাক্কার আরেকটা জিনিস আছে যেটা কোয়ালিটি ক্লজটা নাই। ওরা যখন পানিটা উইথড্র করে ব্যারেজে রাখছে, উপরের পানিটুকু তারা ভাগীরথী চ্যানেলে দিচ্ছে, নিচের পানিটুকু গঙ্গার পানি জানেন অনেক থাকে, তার ভিতরে কাদা থাকে, সেইটা আমাদের এখানে আসছে। এটা তো সাগর পর্যন্ত যাওয়ার প্রশ্নই ওঠে না, তার আগেই সে বালি পড়ে পড়ে স্তর। আপনি গতকাল বা তার আগের দিন আমাদের স্থানীয় নদীগুলো, বিশেষ করে গোপালগঞ্জের নদীগুলো ট্যাকেরহাটের পর থেকে যে সেখানে সুইচ গেটের যে ব্যবস্থাপনা, সুইচ গেট একসময় জলকপাটগুলো রক্ষার জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব কর্মীরা ছিল, পরে বাজেটে টাকা কমানোর জন্য ওগুলোকে উইথড্র করার বলল যে এটা জনগণ দেখবে। জনগণ তো প্রথম থেকে ইনভলভ হলে সেইভাবে কমিটি করে দিলে তারা দেখতো। এখন যতগুলো জলকপাট দেখবেন এগুলো সব বন্ধ হয়ে গেছে, তারা এই নদীর জলটুকু দিয়ে যে সেচ করবে সেটাও নাই।
ফলে আমাদের নদী ব্যবস্থাপনা, আভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনা কিন্তু একটা জটিল সমস্যার মধ্যে পড়ে গেছে এবং আমরা আমাদের নদীগুলোকে মেরে ফেলছি। ঠিক আছে, আমরা ভারতের সাথে ফাইট করব, চীন পানি উল্টো করছে, এখন তো ভারত রাজি হয়েছে যে আরো বড় করে আমরা করব। আগে তো দ্বিপাক্ষিক ছিল, এখন ব্রহ্মপুত্র নিয়ে বহুপাক্ষিকের কথা হচ্ছে। তো সেগুলো ভালো জিনিস, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শেষ পর্যন্ত কিন্তু আমাদের এইটার মোকাবেলা করতে হবে। আমার গঙ্গা ব্যারেজের কি হলো? আপনি যার নদী গবেষণা ইনস্টিটিউট, তারা বহু বছর ধরে গবেষণা করছে। প্রথমে বললো কুষ্টিয়া থেকে করবে, তারপর বললো পাংশা থেকে করব। এটার কি হলো? এবং আমাদের মিষ্টি পানি, যে বৃষ্টিপাত হয় এবং বর্ষার সময় যে পানিটা আসে, এই পানিটাও যদি আমরা ঠিক মতন ব্যবস্থাপনা করতে পারতাম, আজকে সুন্দরবনের এই অবস্থা হয় না। কিন্তু পুরো দক্ষিণ অঞ্চলে কিন্তু মিঠা পানি থেকে আস্তে আস্তে লবণাক্ত সেটা হচ্ছে, কারণ আমার তো পানি আমি দিতে পারছি না। সেইটা তো আমাদের মনে রাখতে হবে। মানে আপনি দেখেন রাজস্থানে 7 দিন বৃষ্টি হয়, পৃথিবীর সবচেয়ে বড় বড় পুকুর কিন্তু ওখানে, তারা রেন ওয়াটার হারভেস্ট করছে। আর আমার এখানে 7 মাস বৃষ্টি হয়, আমি পানির জন্য হাহাকার করব। কেন করব? তাহলে কোথাও একটা গন্ডগোল আছে। সেই গন্ডগোল অবশ্যই আমাদের নদীর পানি বন্টন করতে হবে। আমি বলছি না যে নদী পানির দরকার নাই, ওটা দরকার আছে, কিন্তু সেই সাথে আমাদের আভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনা এটাও আমাদের ঠিক করে করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান এই ব্যাপারে খুবই উপরের দিকে আছে, সবগুলো ড্যাম বানিয়ে রেখেছে। ওই ড্যামগুলোতে পানি, বড় বড় ড্যাম, পৃথিবীর আমার প্রথম 10টা ড্যামের মধ্যে মনে হয় 6টা ড্যাম ওদের দেশে, সব পানি তো রিজার্ভ করে রাখে, তারপরে ওখান থেকে ক্যানেল দেখে। তাদের একটা টেরেন সেই ব্যবস্থাপনার পক্ষে আছে। তারা আগে থেকে ব্রিটিশ আমল থেকেই পাঞ্জাবের সেচ ব্যবস্থাপনা একটা উন্নত ব্যবস্থা ছিল, সেই লেগাসি হিসেবে তারা আসছে। কিন্তু আমাদের তো পিছিয়ে থাকলে চলবে না, আমাদের তো মিষ্টি পানির ব্যবস্থা করতে হবে। সে ব্যারেজ তো আর আমাদের ড্যাম তো আর হলো না, এটা করতে হবে, এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। আমার তো মনে হয় যে পদ্মা ব্রিজের চাইতে এটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ সুন্দরবন আমার রক্ষা করতে পারবো না যদি আমি গড়াইয়ের পানি না ধরে রাখতে পারি। এবং গড়াইয়ের পানি ধরে রেখে এটা সুন্দরবনে যতক্ষণ সেটা পানি প্রবাহ করা, আমি গঙ্গা ব্যারেজের উদ্দেশ্য তো ছিল সেটা, যে আমি গড়াইয়ের পানিটা ধরে রাখবো এবং এটা সুন্দরবনে যাবো, কারণ মধুমতি দিয়ে এটা সুন্দরবনে যায়। এই চ্যানেলটা নষ্ট হয়ে গেলে, হ্যাঁ, এই চ্যানেলটা নষ্ট হয়ে গেলে আমার সুন্দরবন থাকবে না। এখন জলবায়ুকে দোষ দেওয়া হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে সুন্দরবন মরে যাচ্ছে, এটা কিন্তু আমরা চাপিয়ে দিচ্ছি, কিন্তু আসলে তো আমার মিষ্টি পানির জন্য এটা আমরা তো নষ্ট করছি। তো এখানে আমাদের একটু চিন্তা করা দরকার। আমি আমার স্থানীয় সম্পদ ব্যবহার করে আমার নদী শাসন না, নদী ব্যবস্থাপনা, নদী প্রশিক্ষণ আমাকে যেতে হবে, না হলে আমরা পারবো না। সবাই তো নদীর পানি উইথড্র করবে। রংপুরে দেখি কি অবস্থা। ডক্টর তুহিন, শুনতে পাচ্ছি? হ্যাঁ বলেন, আপনি আপনার তিস্তার কি অবস্থা? ধন্যবাদ দানাজ ভাই। সেটি হচ্ছে যে তিস্তার যে অবস্থা, তিস্তার দুটো দিক আছে, একটা হচ্ছে পরিবেশগত দিক আর একটা হচ্ছে অর্থনৈতিক দিক। আমরা যদি অর্থনৈতিক দিকটা নিয়ে কথা বলি তাহলে দেখা যায় যে তিস্তায় নভেম্বর থেকেই পানি কমতে শুরু করে এবং কমতে কমতে এখন 1000 কিউসেকেরও নিচে পানি আছে। আমাদের এখানে 1,11,000 হেক্টর জমি চাষাবাদ লক্ষ্য ছিল, কিন্তু এবারে সেটি 8,000 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেটিও রেশনিং সিস্টেমে পানি দেওয়া হবে। এবং আমি খুবই আশঙ্কা করছি যে গত বছর পানি ছিলই না। এনাম ভাই যেটা বলছিলেন যে মাটির নিচ দিয়ে যেটা আসে সেটাতে আমরা বেঁচে থাকি, উপর দিয়ে পানি গত বছর একদমই বন্ধ হয়েছিল, 100 কিউসেক পানিও ছিল না। তো পানি না থাকার কারণে আমাদের সেচ প্রকল্প ব্যাহত হচ্ছে। আরেকজন আলোচক বলছিলেন যে নদী একটা পক্ষ, তো এতে করে কিন্তু নদীটাও মারা যাচ্ছে। তো নদীটা যখন মৃত অবস্থায় থাকে, এই অবস্থায় আমাদের এখানে জলবায়ুর উপর এটার খুব নেতিবাচক প্রভাব পড়ে। আমি সেই নেতিবাচক প্রভাবের জায়গাটা একটু বলি। সেটি হচ্ছে যে এখানে তো জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়, এখানে মাছ নেই। এর আগে অনেক বড় বড় খবর পরিবেশিত হয়েছে যে হাজার হাজার জেলে তাদের জীবন জীবিকা নির্বাহ বিপজ্জনক অবস্থায় পড়েছে, মাঝিদের জন্য অসুবিধা হয়েছে। সবকিছু মিলে সেটা একটা দিক। আরেকটা হচ্ছে যে আবহাওয়া, পরিবেশের উপর এর কি প্রভাব পড়ছে। যখন তিস্তায় পানি থাকে না তখন ঘাঘর শুকিয়ে যায়, তখন যমুনেশ্বরী শুকিয়ে যায়, তখন আখিরা শুকিয়ে যায়। যখন এই নদীগুলো শুকিয়ে যায়, আমরা দেখেছি যে শুষ্ক মৌসুমে দেখা যায় যে রাতের বেলা কোথাও কোথাও খুব ঘন কুয়াশা পড়ছে।
এটি কিন্তু আগে কখনো ছিল না। যখন তিস্তা শুকাতে শুরু করেছে, শুকিয়ে যায়, একদম পানি থাকে না, তখন রাতের বেলা কখনো কখনো ঘন কুয়াশা দেখা যায়। তাহলে এই কুয়াশা কোন ভয়াবহ পরিস্থিতি ডেকে নিয়ে আসে, এটা কিন্তু আমরা চাই যে বাংলাদেশ সরকার এটা নিয়ে গবেষণা করুক। আরেকটি দিক আমি বলি, সেটি হচ্ছে যে শুষ্ক মৌসুমে আরেকটা বিষয় দেখা যায়, সেটি হচ্ছে যে অনেক অঞ্চলে, বিশেষ করে এই তিস্তাকে ঘিরে যে অঞ্চলগুলো আছে, কোথাও কোথাও গত বছরের এক জায়গার কথা বলি, অনেক জায়গা বালুর স্তূপ জমে গেছে। এরকম বালুর স্তূপ কিন্তু আগে জমতো না। বাড়ি ঘরগুলোতে ক্রমাগত ধুলো জমে যায়, মানে জানালা একবেলা খুললে প্রচুর ধুলোতে ভরে যায়। এটা আগে ছিল না। আরেকটা দিক বলি, সেটা হচ্ছে যে এখানে গরু ছাগলের এক রকমের রোগ দেখা দেয়, সেটা হচ্ছে চামড়া উঠে যাওয়া। তো ওই নদী তীরবর্তী মানুষের গরু ছাগলের চামড়া কেন উঠে যায়, এবং ওখানকার মানুষজনই মনে করে যে তিস্তার তো এরকম ভয়াবহ অবস্থা ছিল না, যেহেতু তিস্তায় পানি থাকে না, তাহলে সেই কারণেই বোধহয় এই শুষ্ক মৌসুমে এই রোগ ব্যাধিগুলো দেখা দেয়। এখন আমরা যেটা, আরেকজন আলোচক বলছিলেন, আপনি বোধহয় বলছিলেন যে লবণাক্ত পানি উপরে উঠে আসে, এটা কিন্তু শুধু উত্তরাঞ্চলের ব্যাপার না। আমি তিস্তার সঙ্গে যদি ব্রহ্মপুত্রের কথা বলি, ব্রহ্মপুত্রের পানি কিন্তু অনেক বড় পানির প্রবাহ আমাদের দেশে, তো সেই পানিও সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যদি তিস্তায় পানি না থাকে, একদম শুকিয়ে যায়, তাহলে কিন্তু সমুদ্রে পড়বার যে অধিকার পানির, সেটা কিন্তু হলো না। আর যখন সমুদ্রে যেতে পারে না, তখন কিন্তু সমুদ্রের উপরে পানির চাপটা কমে গেল, সঙ্গত কারণে তখন কিন্তু সমুদ্রের পানি, লোনা পানি উপরে উঠে আসে। তো ক্ষতির জায়গাটা কিন্তু শুধু তিস্তায় থাকে না, শুধু উত্তরাঞ্চলে থাকে না, সারা দেশের মধ্যে ক্ষতিটা হয়। আর অর্থনৈতিক ডক্টর তুহিন আমাকে বলেন তাহলে আপনার ওই অঞ্চলের দাবি দেওয়াটা কি? আচ্ছা, আমাদের এই অঞ্চলের যে দাবি দেওয়াটা, সেটা হচ্ছে যে তিস্তায় পানি দরকার আমাদের। এখন এই তিস্তায় পানি পেতে হলে কি দরকার? আমরা দেখেছি যে সেই ৬৮ বছরের ছিটমহল সমস্যা, কোনো রকম রক্তপাত নেই, কোনো রকম বিরোধ নেই, কোনো রকম বড় হাঙ্গামা নেই। এই ছিটমহল ভূমি বিনিময় যদি সম্ভব হয় ৬৮ বছর পরে, এটা তো ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমাদের খুব সজ্জন, আমরা এটা মনে করি। ৭১-এ মুক্তিযুদ্ধে তাদের আমরা অনেক বড় সহযোগিতা পেয়েছি। আমরা মনে করি যে তাদের সঙ্গে সমঝোতার ভিতর দিয়ে এটা আমরা পানি পেতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে যখন এলেন না, তখন কিন্তু মনমোহন সিং এসেছিলেন, তখন কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হয়েছিলাম যে পানি বন্টন চুক্তি হচ্ছে। তো তখন হয়নি, আমরা কিন্তু সেই আশাটা ছেড়ে দিতে চাই না। গত বছর যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমার উপরে আস্থা রাখুন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আস্থা রাখুন, নরেন্দ্র মোদী চান পানি আমরা পাই, বাংলাদেশ সরকারও মনে করে পানি আমরা পাবো, কিন্তু এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের দ্বিপাক্ষিক চেষ্টার জায়গাটা দুর্বল আছে। যেমন আমাদের যে যৌথ নদী কমিশন আছে, এই যৌথ নদী কমিশন তো বছরে 4 বার বসবার কথা, কিন্তু ২০১০ সালের পর তো এ পর্যন্ত একবারও যৌথ নদী কমিশন বসেনি। আমরা মনে করি যে কূটনৈতিক তৎপরতাটাও বাড়ানো দরকার। কারণ কি, এটা যদি না হয় সম্ভব, আমাদের আরও কিছু প্রস্তাব আছে। সেটি হচ্ছে যে যদি আমরা পানি না পাই, সেই পানি না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু এখানে পানি ধরে রাখবার কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। সেটাও আমাদের পুরোপুরি চাহিদা মেটাবে না। আমি এনাম ভাই একটা কথা বলছিলেন যে হঠাৎ করে পানি ছেড়ে দেয়, এটার ভয়াবহতাটা বলি একটু। মানে ২০১৪ সালে যখন ৬৫,০০০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্য নিয়ে নির্ধারণ করে চাষাবাদ শুরু হলো, তখন কিন্তু হঠাৎ করে পানি কমে যাওয়ার কারণে সেটি ৭-৮-১০ হাজারের বেশি জমিতে পানি আর শেষ পর্যন্ত দেওয়া যায়নি। হঠাৎ করে একবার এপ্রিলের মাঝামাঝি পানি ছেড়ে দিল। যখন এপ্রিলের মাঝামাঝি পানিটা ছেড়ে দিয়েছে, তখন যে আমাদের শুষ্ক ক্যানেলগুলো ছিল, এগুলোতে কিন্তু ইঁদুর গর্ত করেছিল প্রচুর। ওই সময়ে কিন্তু প্রচুর খাল ভেঙে যায় এবং বন্যায় মানে পানিতে ডুবে গিয়ে আবার আরেক দফায় আমাদের কিন্তু ফসলের ক্ষতি হয়েছে। তো সেজন্য আমরা মনে করি যে এই তিস্তা সেচ প্রকল্পের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমাদের এখানে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে, এবং পানি যদি আমরা যৌথ আলোচনার ভেতর দিয়ে একটি সিদ্ধান্তমূলক জায়গায় পৌঁছতে না পারি যে এই হচ্ছে পানির অধিকার। এখানে ১৯৯৭ সালে কিন্তু একটি নদী প্রবাহ কনভেনশন হয় এবং সেটা ২০১৪ সালের ১৭ আগস্ট থেকে আইনে পরিণত হয়েছে। আমরা যদি
সমুদ্র সীমার আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা সমুদ্র জয় করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি যে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে নদীতেও আমাদের কিন্তু অধিকার প্রতিষ্ঠিত করার একটা সমূহ সম্ভাবনার জায়গা রয়েছে। সেজন্য আমরা যেটা তিস্তা পাড়ের মানুষ, আমরা যারা এই তিস্তাকে ঘিরে জীবন জীবিকার কথা ভাবি, আমরা যারা মনে করি যে তিস্তা সেচ প্রকল্প রংপুর এলাকার মঙ্গা দূরীকরণে অনেক বড় ভূমিকা রেখেছে, তারা আমরা মনে করি যে সরকারকে আরো তৎপর হওয়া দরকার যে কি করে এই তিস্তার পানি এখানে নিয়ে আসার সুনিশ্চিত ব্যবস্থা করা যায়। কারণ সমস্যা তো এক বছরের নয়, এক যুগের নয়। আপনার কথা কিন্তু আমরা শুনলাম, ঠিক আছে, যে আপনাদের দাবি চাওয়াটা কি এবং আপনাদের সমস্যাগুলো তিস্তার কারণে কি কি সমস্যা হচ্ছে। উনি যে কথাগুলো বললেন ঘন কুয়াশা, কতগুলো ফাইন্ডিংস ওনার আছে, আমরা শেষ পর্যায়ে আছি, একটু বলবেন এনামা উনি যে কথাগুলো বলছেন ঘন কুয়াশা, তার মানে যে প্রভাবটা তাৎক্ষণিক এতদিন হয়তো আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু এখন কিন্তু সিমটমে উনি বললেন যে সরকারের উচিত এই জিনিসগুলো গবেষণা করে দেখা। স্তূপ হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে কেউ দরজা জানলা খুলতে পারছে না। না ঘন কুয়াশা যেটা যেটা বললেন, এটা আমি গত কয়েক বছর যাবৎ লক্ষ্য করছি যে এই যে ফাল্গুন মাসের আগে, মাঘ মাসের শেষের দিকে আগে কিন্তু ঘন কুয়াশা হতো না। ঘন কুয়াশাটা হচ্ছে কিভাবে, আপনার রাতের বেলা লং ওয়েভের মাধ্যমে আপনার ভূপৃষ্ঠের তাপটা চলে যায়, কিন্তু যদি সেখানে পানি না থাকে তো পানিটা হয় কি তাপটাকে ধরে রাখে, আর হার্ড ম্যাটেরিয়াল যেটা বালি টালি এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। দ্রুত ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আকাশে যে মেঘ, ও মেঘটাকে টেনে নিয়ে আসে। আর কুয়াশা তো কিছু না, মেঘ ছাড়া আর কিছু না। তুহিন যে একটা পানি, তিস্তার পানির ব্যাপারে যে একটা জিনিস বলেছে, এটা আপনি যখন 2014 সালে যখন লং মার্চ হয়েছিল, তখনকার ছবি আমি তখন দেখলাম যে গুগল আর্থ ম্যাপে, আমি তখন এটার ছবি পাওয়া গেল। ছবিতে দেখা গেল যে আমাদের তিস্তা শুকনো, কিন্তু ও পার দিয়ে পানি চলে যাচ্ছে এবং ডাহুক নদীতে পানি ফেলা হচ্ছে, পুরো ছবিটা দেখা যাচ্ছে। তো এটা একটা বাস্তবতা, সেটা হলো যে পানি আছে, তিস্তাতে পানি আছে, পানি ওরা সরিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে তুহিন যেটা প্রসঙ্গ বলেছে যে তিস্তার পানি কমিয়ে গেলে এটা আখিরা কমে যায়, যমুনেশ্বরী কমে যায়, ডাহুকটা ওই পারে, ডাহুকটা ইন্ডিয়াতে ওদিকে। এখন এই নদীগুলো কেন কমে যায়? আসলে কারণটা হলো এগুলো সব তিস্তা অববাহিকার মধ্যে পড়ে। তিস্তার অববাহিকার মধ্যে যখন পড়ে, আপনি যখন বন্যা হয় তিস্তাতে, তখন আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই আসলে তিস্তার মোট এলাকা হলো 30,000 বর্গ কিলোমিটার এবং ভারতে আছে 10,000 বর্গ কিলোমিটার, সিকিমে 7,000, পশ্চিমবঙ্গে 3,000, বাকি 20,000 হলো বাংলাদেশের ভিতরে। কিন্তু আমাদের অনেক অনেক বিশেষজ্ঞ জায়গায়, আমি IUCN এর আমি ম্যাপের মধ্যে দেখেছি যে দুই নদীর দুপাশে 2 কিলোমিটার ধরে তিস্তা অববাহিকা দেখানো আছে, এইটুকু দেখানো আছে। এটা ননসেন্স। এটা তো আমার অববাহিকা, তো যে এলাকাটা প্লাবিত হয়, প্লাবন ভূমি তিস্তার সমস্ত এলাকাটা হলো এর অববাহিকা, এবং সেটাই এখানে প্রমাণটা তার কথার মধ্যে এসে গেল যে তিস্তা যখন শুকিয়ে যায় তখন এইসব নদীগুলো একেবারে শুকিয়ে যায়। কারণ একটু পানি যদি উপরে নদীর মধ্যে পানি থাকে, কিছু পানি চলে আসে, কিছু পানিটাও এটা প্রবাহটা পায়। একেবারে যখন নদীতে পানি কমে যায় তখন নদীটা একদম শুকিয়ে যায়। কোনো নদীর মধ্যে আর কোনো কিছু নাই, নদীর মধ্যে কিছু না, নদী হয়তো তলা দিয়ে পানিটা আসে, যেটা আমরা টিউবওয়েল দিয়ে তুলে আমরা বেঁচে আছি। আমরা তো আসলে এটা না থাকলে তো বেঁচে থাকতে পারতাম না। কিন্তু ডাঙার পরিবেশ, জলজ জীবের পরিবেশ, এগুলো শেষ। তাহলে ধন্যবাদ আপনাকে আবার। আসলে আমরা তো বুঝতে পারছি, আমরা ডক্টর তুহিনের কথা শুনলাম, ভাই বললেন কেন হচ্ছে। এখন এই ফলাফলগুলো তো আমরা দেখছি, এবং এটাতে দুটো জিনিস আমি বলবো, প্রফেসর সাহেব যেটা বলেছেন আগে, যে নদীর উপর আমার অধিকারের বিষয় নিয়ে আমি কথা বলছি। কাজেই এখানে পানি আছে আমরা দেখতে পাচ্ছি, এবং পানিটার ব্যবহার সুষ্ঠুভাবে এবং ন্যায্যভাবে দুই পক্ষের মধ্যে ব্যবহার কাজে আমাদের সেটা আমাদের কিন্তু দাবি, এবং সেটা আমাদের অধিকার। কাজে এটাকে আমার অধিকারের প্রেক্ষাপট থেকে এটা দেখতে হবে। আরেকটা জিনিস প্রফেসর সাহেব বলেছেন যে আমাদের অভ্যন্তরীণ নদীগুলো নিয়ে আমাদের অনেক সমস্যা আছে, এটা আমাদের ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার সমস্যা। দুইটা কিন্তু এক জিনিস নয়। কাজে আমার অধিকার যেটা, সেটা আমি চাই, আমার ব্যবস্থাপনার দুর্বলতা আছে, সেটা ঘাটতিকে আমার সারাতে হবে। এখন ধরেন আমরা সামনে যেতে গেলে কি করতে হবে, ডক্টর তুহিন যেটা বললেন, এবং আমরা নিজেরও বুঝতে পারছি যে পানির ব্যবহার সবখানেই হবে, ভারতেও হবে, বাংলাদেশেও হবে, এবং বহুমুখী ব্যবহার কিন্তু হচ্ছে। এবং ফলে পানি, এবং বলা হয় যে এখন জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, তাতে করে পানির সূত্রের যে জায়গাগুলো, হিমালয়ের আপনি হিমবাহ ইত্যাদি ইত্যাদি, এগুলো তো কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে এগুলো কমে যাচ্ছে।
ফলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই পানির প্রবাহ নিয়ে আমাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এখন সে তার থেকে বেরোবার জন্যই কিন্তু সে গঙ্গা চুক্তিতেই কিন্তু ছিল, বা তৎকালীন ওই সমসাময়িক বিষয় যেটা ছিল যে গঙ্গা আমাদের এখানে গঙ্গা ব্যারেজ বা গ্যাঞ্জেস ব্যারেজটা আমরা যাতে করি। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছিলেন তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনুরোধ করেছেন ভারত যেন আমাদের এতে সাহায্য করে। এখন কথাটা হলো যে এই যে পদ্মা এবং গঙ্গা বা পদ্মা এবং তিস্তা দুটো নদীতে যে সমানভাবে পানির স্তরটা নিচে নামছে, এটা কিন্তু আমাদের জন্য একটা ইঙ্গিত দিচ্ছে যে এই যে 15 বছর বা 16 বছর পার হয়ে গেছে, আরো বেশি, এখন তো প্রায় 20 বছর মতো পার হয়ে গেছে গঙ্গা চুক্তির, 8-10 বছর আছে আমাদের সামনে। এবং তাই যদি থাকে তাহলে কিন্তু আমাকে এই নিজস্ব ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিতে হবে, অধিকার চর্চাটা যেমন করতে হবে, আমার কূটনীতিকে শক্তিশালী করে যতটা সম্ভব সে কাজটা যেমন করতে হবে, তার পাশাপাশি কিন্তু আমার অভ্যন্তরীণভাবে পানি সংরক্ষণের ব্যাপারে মনোযোগী হতে হবে। এবং সেটা করতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এই গঙ্গা চুক্তিতে, গঙ্গা ব্যারেজে ইনভেস্টমেন্ট করা যায়। ভারত যদি সেটা করতে দ্বিধা করে বা তার যদি সেই সামর্থ্য না থাকে, তাহলে আমরা অল্টারনেটিভ আমরা সোর্সের দিকে আমরা চিন্তা করতে হবে। নিজস্ব অর্থায়ন হতে পারে, আমরা যদি পদ্মা ব্রিজ বানাতে পারি তাহলে নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ করতে পারলে আমরা এই বিষয়টাও নিতে হবে, কারণ এটা কিন্তু আমাদের জীবন মরণের সমস্যা। কারণ বাংলাদেশের আপনি মানুষের জীবনযাত্রার সাথে নদীর সব পানির সম্পর্ক, এখন যদি পানি না থাকে তাহলে আপনার ব্রিজের কি কাজে আসবে বা অন্যান্য কি কাজে আমাদের কাজে, এটাও কিন্তু আমার জীবন মরণ সমস্যা। এবং সেই কারণে বিষয়টার প্রতি কিন্তু সবিশেষ গুরুত্ব দিয়ে চিন্তা করা দরকার। এবং এই যে গত কয়েকদিন ধরে আমরা দুইটা নদী পাশাপাশি আমাদের যে পানি প্রবাহের ঘাটতিটা আমরা দেখছি, এটা কিন্তু আমাদের জন্য একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে, এবং ইঙ্গিতটাকে ভালোভাবে আমরা যেন উপলব্ধি ও অনুধাবন করতে পারি। স্যার, উনি যেটা বললেন, আপনি যেটা বলছেন যে ইন্টারিম যে ব্যবস্থাপনাটা পানির ব্যবহার নিয়ে, পাশাপাশি যেটা বললো যদি পানিটা আমরা যা দেখতে পাচ্ছি উৎস থেকেও পানির প্রবাহটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা এরকম হচ্ছে, সামনের দিনগুলোতে রিজার্ভার যদি না থাকে, মানে আপনি যদি পানি ধরে না রেখে কোনো কিছু করতে পারেন, এই ধরনের ব্যবস্থা যদি আমরা না করি, হঠাৎ করে যদি মনে করেন পানি আসাই বন্ধ হয়ে যায়, যে বলে উপর থেকে আসে না, তখন তাহলে আমাদের কি হবে? না, পানি তো ক্রমশ কমে যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ যে আগে যে জল ধারণ করতো সেটা সে করতে পারবে না, এটা তো পরিষ্কার, এটা এখন আর কোনো বিতর্কের অবকাশ নেই, এটা কমবে। কিন্তু আমাদের যেটা ব্যবস্থাপনা, আমাদের তো আকাশের পানি এখনো আছে এবং আকাশের পানি থাকবে। বাংলাদেশে এখনো এইটুকু সীমানার মধ্যে যত পরিমাণ মিষ্টি পানির বর্ষণ হয় পৃথিবীর আর কোথাও হয় না। তো আমরা যদি এইটা ব্যবস্থাপনা, একটা জল সঞ্চয় এবং জল ব্যবস্থাপনা, মানে পরিমিত পরিমাণ পানি ব্যবহার করা, যতটুকু লাগে সেটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় না আমাদের খুব একটা সমস্যা হবে। তার মানে এই না যে আমরা অধিকারের জায়গা থেকে সরে আসবো, তার মানে এই না যে আমরা বলবো না যে নদীকে বাঁচিয়ে রাখতো, সেটা তো আমরা করবো, যতটা জোরে দরকার তার চেয়েও বেশি জোরে করব। কিন্তু সেই সাথে আমাদের এইটাকে নিশ্চিত করতে হবে আমি জল ধরে রাখার, জল সঞ্চয় করে রাখার এবং এইটার পরিমিত ব্যবহার যেন আমি করতে পারি। এটা সম্ভব, এটা আমরাই করতে পারি। না, তাহলে প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়াটা যেমন আমাদের গঙ্গা ব্যারেজ একটা উদাহরণ আছে, এই এটা আমাদের করতে হবে। এবং আমাদের ছোট ছোট নদীগুলো যেগুলো আছে, ছোট নদী কিন্তু আসলে ছোট নয়, ছোট নদীগুলোকে আমরা জলাধার হিসেবে ব্যবহার করতে পারি। বর্ষার সময় এই নদীগুলোই ভরে, এখানে কিন্তু মাছের ব্রিডিংটা হয়। আবার যখন পানি কমতে থাকে এই নদীগুলো আবার বড় নদীকে পানি সরবরাহ করে। তো এইগুলো কিন্তু আমাদের এখনো অনেক শাখা নদী প্রশাখা নদী আছে, সেগুলোকেও আমরা রক্ষা করতে পারি। এটা হলো কি যে আমাদের অনেক জলাশয় ছিল, আপনি যে কোনো গ্রামের মধ্যে ওইগুলো ওইখানেই হলো সমস্যা, সেটাই তো নাই হয়ে গেছে, জলাশয় তো সেটা নাই হয়ে গেছে। আপনি জলাশয়ের কেন্দ্রে যাবেন, সেখানে দেখবেন একটা খাস জমির এলাকা আছে, সেটা কোথাকার? সেটা তো ওই মাছের, সেটা তো ওই আপনার জলাশয়। না, এই নামে বলে ঢাকা শহরে জলাশয়ের কি অবস্থা? আপনি জলাশয়গুলো তো খাস জমি না, তো আপনি সেগুলো রক্ষা করেন, আপনি সেগুলো ভরাট করেন। সেটা তো আমরা পারি, আমাদের দেশের আইনে, দেশের ব্যবস্থাপনার মধ্যে এটা তো আমরা করতে পারি। আপনি কল্যাণপুর খুঁজে পাচ্ছেন না, বাংলাদেশ ব্যাংকের এটা খুঁজে পাচ্ছেন না, ফুকরে বলে কিন্তু বের করতে হবে, এটা তো আমাদের জীবন মরণের ব্যাপার, বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার। এই জলাধারগুলো যদি আমি না শনাক্ত করতে পারি, আমাদের বিলগুলো যদি আমি ধরে না রাখতে পারি, বিলগুলো তো আসলে জল সঞ্চয় করে রাখে এবং ছোট নদীগুলোকে আবার তারা পানি দিত ইয়ের সময়, শুকনার সময়, এইভাবে তারা বেঁচেছিল। এটা তো আমরা রিভাইভ করতে পারি, এটা এখনই সম্ভব। আমাদের যদি রাজনৈতিক থাকে, কমিটমেন্ট থাকে এবং আমরা যদি আমাদের ওই ব্যবস্থাপনার মধ্যে ঢুকতে পারি, এটা সম্ভব। আমি এগ্রি
আমি এগ্রি করি। এটা করলে পারে কিন্তু আমাদের সমস্যার প্রায় সিংহভাগ সমাধান আমরা করে বলে ফেলতে পারবো। মানুষের উপর নির্ভর না করে আমরা নিজেরাই স্বাবলম্বী হয়ে যাবো। আমরা আমাদের পানি সমাধান পানি করতে ধরুন পারবো। হ্যাঁ, পৃথিবীর অনেক জায়গা আছে শুকনো জায়গা, তারা এখন ফসল ফলাচ্ছে। তারা এখন ইয়েতে উত্তর আমেরিকার, দক্ষিণ আমেরিকার অনেক জায়গা আছে যারা এই কুয়াশা থেকে পানি সংগ্রহ করে সেটা দিয়ে জলসেচ করছে। আমাদের তো অতদূর যাওয়ার দরকার নেই, আমরা বৃষ্টির পানি করতে পারি, ধরে রাখতে আমাদের বিলগুলোতে আমরা সংরক্ষণ করতে পারি, সেটা তো আমাদের হাতের মধ্যেই আছে। আচ্ছা, আমরা একটু শেষ পর্যায়ে ডক্টর তুহিন, জি একদম আমরা শেষ পর্যায়ে আছে, আপনাকে দিয়ে আমরা শেষ করতে চাই। আপনি তো শুনলেন কথাগুলো জলাধার বা ইয়ার জন্য, পানির ইয়ার জন্য। তো সেক্ষেত্রে তিস্তার ওই জায়গাটাতে, আপনাদের তিস্তা অববাহিকার যে জায়গাটা, সেই জায়গায় কি ধরনের কি হতে পারে? আচ্ছা, এই জায়গায় যেটা হয়েছে দানিশ ভাই, সেটা হলো যে আমাদের নদীগুলো তো জালের মতো ছড়ানো। তো আমরা অনেক জায়গায় দেখেছি যে ওই বিলগুলো আস্তে আস্তে চারদিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। চারদিক দিয়ে বেঁধে দেওয়ার কারণে সেখানকার বর্ষার পানি যে নদীর সঙ্গে যুক্ত হবে, সেই নদীর সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু কোনো পথ নেই। ফলে কি হয়, দেখা যায় যে বৃষ্টির মৌসুমে একটুখানি বৃষ্টি হলেই দেখা যায় যে বন্যা হয়ে গেছে। অন্যদিকে পাশেই নদী, নদীতে পানি নেই, কিন্তু তার পাশেই দেখা গেল যে একটা বিল আছে, সেই বিলের পানি নদীর সঙ্গে যুক্ত হতে পারে না, তখন সেখানে বন্যা হয়ে যায়। আমি এইখানে আর একটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে এই তিস্তা সেচ প্রকল্পটা না থাকার কারণে জনজীবনে এর যে ভয়াবহ প্রভাব পড়েছে, আমি এইটা একটুখানি খুব সংক্ষেপে বলি। সেটা হলো যে আগে তো 300 থেকে 400 টাকায় 1 একর জমিতে চাষাবাদ করতে পারতো এখানকার মানুষ, আর এখন সেই জমি চাষাবাদ করতে 8,000 টাকা প্রয়োজন হয়। তো যখন এই নলকূপের মাধ্যমে পানি তুলে চাষাবাদ করে, তখন সঙ্গত কারণে পানির স্তরটা আরও নিচে নেমে যায়। যে একদিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার সেখান থেকে বাঁচবার জন্য পানি তুলে যখন চাষাবাদ করছে, তখন কিন্তু ভূমির উপরের স্তরটা খুব যে অবস্থায় যাচ্ছে, এটা অনেকে বলছেন যে মরুকরণের দিকে টার্ন নিতে পারে। সেই একটা দিক আছে। আর আমাদের এখানে ওই জলাশয়ের বাস্তবতা সারা দেশে একই রকম। এখানেও প্রচুর জলাশয় আছে, প্রচুর বিল আছে, এবং মজার ব্যাপার কি, এখন অনেকগুলো বিল আছে যে বিলগুলো আগে নদী নামে পরিচিত ছিল, নদী ছিল, এখন সেগুলো বিল নামে পরিচিত, এবং সেই বিলগুলো আস্তে আস্তে এত ছোট হয়ে আসছে, সেখানে বিভিন্ন রকম পুকুর দিয়ে দিয়ে সেগুলো এখন পুকুরের নামে পরিচিত হচ্ছে। অর্থাৎ এই জমি কিন্তু ব্যক্তি মালিকানায় চলে যাচ্ছে। তাহলে সরকারের এতগুলো খাস জমি, সেই জমি কিন্তু ব্যক্তি মালিকে যখন দখল করছে, তখন কিন্তু আমরা যে সম্ভাবনার জায়গাটার কথা বলছি যে সেগুলো পরবর্তীতে কাজে লাগাবো, সেই জায়গাটাও কিন্তু থাকছে না। আমাদের সময় শেষ হয়ে গেছে। সময় আপনাকে ধন্যবাদ, পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা স্টুডিওতে এসেছিলেন, এই বিষয়টা নিয়ে কথা বললেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।